$2 বিলিয়ন মার্কিন ডলার বিদেশি বিনিয়োগ। 2030 সালের মধ্যে বাড়তি 15 লাখ কন্টেইনার হ্যান্ডলিং। লালদিয়া চরে নিজস্ব কন্টেইনার ইয়ার্ডের পরিকল্পনা চট্টগ্রাম বন্দরের। এবং প্রাণী চুরি, অরক্ষিত নিরাপত্তা বেষ্টনী, নানা অনিয়মে জর্জরিত গাজীপুর সাফারি পার্ক। জড়িত সংঘবদ্ধ অপরাধ চক্র, তদন্ত করে ব্যবস্থার নির্দেশ বন উপদেষ্টার। বাংলার সময়ের সঙ্গে আছি আমি মার্জিয়া শ্রেয়া। আবারও উত্তপ্ত পোশাক শ্রমিকরা। এবার নারায়ণগঞ্জে বেতন বোনাস না দিয়ে ছাঁটাইয়ের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকরা। এ সময় যৌথ বাহিনী তাদের সরে যেতে বললে দুপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। আহত হন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সহ 30 জন। পরে মালিক পক্ষের সঙ্গে আলোচনা করে সমাধানের আশ্বাস দিয়ে পরিস্থিতি স্বাভাবিক হয়। পুলিশ এবং আর্মি মিলিয়ে আমরা কিন্তু এই রাস্তাটাকে ক্লিয়ার করার চেষ্টা করেছি। শ্রমিকরা যে দাবি দিয়েছে সেই দাবি নিয়ে আমরা ম্যানেজমেন্টের সাথে আজকেই বসবো। আমাদের শ্রমিকদের যারা প্রতিনিধি রয়েছে তাদেরকে সাথে নিয়ে আমরা এটা বসবো এবং এটা আলোচনার মাধ্যমে সমাধান করার চেষ্টা করব। শ্রমিক ভাইদের কাছে অনুরোধ থাকবে, আপনারা আলোচনা টেবিলে ফিরে আসেন, নাশকতা বা ভাঙচুর করবেন না। এটা আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব। বাংলার সময় আরও থাকছে পাহাড়ের নববর্ষের আমেজ। বৈশাখী উৎসবের প্রস্তুতি ঘিরে বর্ণিল আয়োজন চাকমা, মারমা ও ত্রিপুরা সম্প্রদায়ের। সম্প্রীতির বন্ধন দৃঢ় করার প্রত্যয়। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সীমান্ত থেকে কৃষককে ধরে নিয়ে মুমূর্ষ অবস্থায় ফেলে যায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। স্বজনদের দাবি, বিএসএফ সদস্যরা মারধর করেছেন তাকে। অভিযোগ খতিয়ে দেখছে বিজিবি। $2 বিলিয়ন মার্কিন ডলার বিদেশি বিনিয়োগের পাশাপাশি 2030 সালের মধ্যে বাড়তি 15 লাখ কন্টেইনার হ্যান্ডলিংয়ের চ্যালেঞ্জ মোকাবিলায় লালদিয়ার চরেই ভরসা খুঁজছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। আর তাই চরের একটি অংশ ডেনমার্ক ভিত্তিক প্রতিষ্ঠান মার্কস লাইনকে দিলেও অপর অংশে নিজস্ব কন্টেইনার ইয়ার্ড করার পরিকল্পনা নেওয়া হয়েছে। সাক্ষাৎকার ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। স্বাধীনতার পর মাত্র 6টি কন্টেনার হ্যান্ডেলিংয়ের মাধ্যমে যাত্রা শুরু করা চট্টগ্রাম বন্দর এখন বছরে 32 লাখ কন্টেনার হ্যান্ডেলিং করছে। একইভাবে বন্দরের কন্টেনার ধারণ ক্ষমতা দাঁড়িয়েছে 53,000-এ। কিন্তু 2030 সালের মধ্যে বাড়তি 15 লাখ কন্টেনার হ্যান্ডেলিং সক্ষমতার চ্যালেঞ্জ সামাল দিতে লালদিয়ার চরকে বেছে নিতে যাচ্ছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। 1.5 মিলিয়ন টিউস বে টার্মিনাল এবং আপনার আসার আগে, মাতারবাড়ি আসার আগে আমাদের করতেই হবে। তো সেই ক্ষেত্রে এটা লালদিয়া আমাদের জন্য খুবই সহায়ক হবে। একেবারে কর্ণফুলী নদীর তীর ঘেঁষে নগরীর পতেঙ্গা এলাকায় এই লালদিয়া চরের অবস্থান। ইতিমধ্যে চরের 64 একর জায়গাকে দুটি অংশে বিভক্ত করে উন্নয়ন পরিকল্পনা সাজিয়েছে বন্দর কর্তৃপক্ষ। কন্টেইনার সুবিধাদি বৃদ্ধি করার জন্য আমরা অলরেডি গ্রাউন্ড ডেভেলপমেন্ট করে যাচ্ছি। বেশ কিছু কাজ হয়ে গেছে এবং বাকি কাজ অলরেডি চলমান আছে। বিশ্বজুড়ে 50% বেশি কন্টেনার পরিবহন এবং হ্যান্ডেলিং করছে মার্কস লাইন। নিজস্ব যেটি যদি তাদেরকে দেওয়া হয় তখন আমদানি এবং রপ্তানির যে ফ্লোটা এটা কিন্তু অনেকাংশে বেড়ে যাবে। চলতি বছরই লালদিয়ার চর কন্টেনার ইয়ার্ড এবং টার্মিনাল নির্মাণের প্রাথমিক চুক্তি সহ সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। চট্টগ্রাম বন্দরে আসা জাহাজগুলিকে কর্ণফুলী নদীর অন্তত 6টি বিপজ্জনক বাঁক পেরোতে হয়, কিন্তু লালদিয়ার চরে সে সমস্যা থাকবে না। ফলে অবলীলায় যে কোনো সাইজের জাহাজ প্রবেশ করতে পারবে এই লালদিয়ার চর টার্মিনালে। পতেঙ্গার লালদিয়ার চর থেকে কমল দে, সময় সংবাদ। অরক্ষিত নিরাপত্তা বেষ্টনী আর অনিয়মের কারণে এশিয়ার সবচেয়ে বড় সাফারি পার্কটি এখন বিলুপ্তির মুখে। একের পর এক দুর্লভ প্রাণী চুরির কারণে গাজীপুর সাফারি পার্কে কমে যাচ্ছে প্রাণীর সংখ্যা। এমন পরিস্থিতিতে পার্কটি পরিদর্শনে ছুটে গেছেন পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। পার্কটির এমন দশার পেছনে একটি সংঘবদ্ধ চক্র রয়েছে বলে মনে করেন তিনি। এশিয়ার সবচেয়ে বড় সাফারি পার্ক গাজীপুর সাফারি পার্ক। কথা ছিল এটি হবে বনজ প্রাণীদের নিরাপদ আবাসন, তবে বাস্তবতা ভিন্ন।
সাম্প্রতিক সময়ে পার্ক থেকে চুরি হয়েছে বেশ কিছু দুর্লভ প্রাণী। সবশেষ গত মাসে কড়া নিরাপত্তার মাঝেও এখান থেকে চুরি হয় বিলুপ্ত প্রায় 3টি আফ্রিকান লেমুর। এই ঘটনার পর থেকেই সাফারি পার্কের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। এমন বাস্তবতায় বুধবার পার্কটি পরিদর্শন করেন পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ঘুরে দেখেন 3690 একর জায়গা জুড়ে বিস্তৃত এই পার্ক। একের পর এক প্রাণী চুরির ঘটনায় উদ্বেগ প্রকাশ করে উপদেষ্টা বলেন, একটি সংঘবদ্ধ অপরাধ চক্র দুর্লভ প্রাণীগুলোকে টার্গেট করেছে। শিগগিরই তদন্ত কমিটি গঠন করে তাদের খুঁজে বের করার কথাও জানান তিনি। এই তদন্তে আসলে ক্রাইম এক্সপার্টকে যুক্ত করা উচিত। শুধুমাত্র বনের এক্সপার্ট, বন্য প্রাণীর এক্সপার্ট দিয়ে হবে না, এখানে যারা ক্রাইম বোঝে তাদেরও যুক্ত হওয়া উচিত। সাফারি পার্কের মূল পরিকল্পনার সঙ্গে বাস্তবতার মিল নেই উল্লেখ করে উপদেষ্টা আরও বলেন, বনজ প্রাণীদের নিরাপদ আবাসস্থল নিশ্চিতে কাজ করছে সরকার। প্রয়োজনে সহায়তা নেওয়া হবে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের। বিপন্ন প্রাণীর মধ্যে তালিকাবদ্ধ প্রাণীকে আবদ্ধ করব, প্রজনন করতে পারবে না সে, এটা তো কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। সেখানে আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে কথা বলে একটা সমাধানে অবশ্যই আসব। এর আগে 2024 সালে দুর্লভ দুটি ম্যাকাও পাখি চুরি ও চলতি বছরের শুরুতে একটি নীলগাই পালিয়ে গেছে এই সাফারি পার্ক থেকে। মেহেদী হাসান, সময় সংবাদ, গাজীপুর। গাইবান্ধা পলাশবাড়ি আঞ্চলিক মহাসড়কের দুপাশের শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করল সড়ক ও জনপদ বিভাগ। জেলা প্রশাসন জানায়, রাস্তার জায়গা দখল করে দুপাশে বিপুল পরিমাণ অবৈধ স্থাপনা গড়ে ওঠার কারণে তুলসীঘাট বাজার এলাকায় নিয়মিত যানজট লেগে থাকে। জনভোগান্তি কমাতে ও সরকারি সম্পদ উদ্ধারে দুপুরে সড়ক বিভাগ ও জেলা প্রশাসন যৌথ অভিযান পরিচালনা করে। এ সময় গুণিয়ে দেওয়া হয় অবৈধ স্থাপনা। উচ্ছেদ অভিযানে সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরাও অংশ নেন। বাংলার সময় আরও থাকছে। পদ্মার ভাঙন রোধে ফারাক্কার ভাটিতে নির্মাণ হবে তীর রক্ষা বাঁধ। চাঁপাইনবাবগঞ্জে সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শেষ। 25 কিলোমিটারে খরচ হবে 1700 কোটি টাকা। ফিলিস্তিনে হামলা বন্ধ, স্বাধীন রাষ্ট্র ঘোষণা। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিচার দাবিতে আজও দেশের বিভিন্ন স্থানে কর্মসূচি পালিত হয়েছে। দুপুরে রাজশাহী কলেজের ছাদে বাংলাদেশের জাতীয় পতাকার পাশাপাশি ফিলিস্তিনের জাতীয় পতাকা উত্তোলন করেন ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা। এরপর পতাকা নাড়িয়ে ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ করেন তারা। গাজায় গণহত্যা বন্ধের দাবিতে রংপুরে মানববন্ধন করেছেন গণমাধ্যম কর্মীরা। বর্বরতা বন্ধে বিশ্ববাসীকে সোচ্চার হওয়ার আহ্বান জানান তারা। সিলেট, মেহেরপুর ও চাঁপাইনবাবগঞ্জেও একই ধরনের কর্মসূচি পালন করেন ব্যবসায়ী সহ নানা শ্রেণী পেশার মানুষ। পদ্মার ভাঙন রোধে ফারাক্কার ভাটিতে 25 কিলোমিটার স্থায়ী তীর রক্ষা বাঁধ নির্মাণ করতে যাচ্ছে সরকার। চাঁপাইনবাবগঞ্জে এরই মধ্যে প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শেষ হয়েছে। প্রাথমিক পর্যায়ে প্রকল্পের ব্যয় ধরা হয়েছে 1700 কোটি টাকা। তবে আগামী বর্ষার আগেই বাঁধের কাজ শুরুর আহ্বান এলাকাবাসীর। জাহাঙ্গীর আলমের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। এক সময়ের খরস্রোতা পদ্মার বুকে এখন শুধুই চর। উজানের ফারাক্কা বাঁধের কারণে নেই পানি প্রবাহ, অথচ প্রতি বর্ষায় ফারাক্কার সব গেট ভারত খুলে দিলে চাঁপাইনবাবগঞ্জ সহ পদ্মা তীরের জেলাগুলোতে বন্যার সঙ্গে শুরু হয় ভাঙন। টেকসই বেড়িবাঁধ নির্মাণ করে ভাঙন রোধে ব্যবস্থা নেওয়ার দাবি দীর্ঘদিনের। বসত বাড়ি এবং কৃষি জমিগুলা বিলীন হয়ে যাচ্ছে। 10 কাঠা 5 কাঠা 1 বিঘা 2 বিঘা যার ছিল সব কেটে গেছে। বহুদিন ধরে দেখছিল নদী বাঁধাবো, এই কান্ধা বাঁধাবো, কিন্তু কেউ বাঁধাইছে না। যদি বাঁধিয়া দেয় তাহলে খুবই যেন ভালো হয় গরিবদের জন্য। পদ্মার ভাঙন ঠেকাতে চাঁপাইনবাবগঞ্জে স্থায়ী বাঁধ নির্মাণ করছে সরকার। সম্প্রতি সদর ও শিবগঞ্জ উপজেলার নদী তীর পরিদর্শন করে সংশ্লিষ্টরা জানান 25 কিলোমিটার বাঁধ নির্মাণ হবে উভয় তীরে। আমরা আশা করছি নেক্সট বর্ষার আগেই যে বাকি যে ধাপগুলো আছে সেই ধাপগুলো আমরা খুব দ্রুততার সাথে সম্পন্ন করতে পারবো। এটা মন্ত্রণালয়ে জমা হয়েছে, তো এরপরে হয়তো প্ল্যানিং কমিশনে গেলে তারপরে সেখান থেকে অনুমোদিত হলে হয়তো সেটা হবে। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে নতুন বাঁধ নির্মাণে ব্যয় ধরা হয়েছে 1700 কোটি টাকা। সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ। রাজশাহী অঞ্চলের আমের বাগানে পর্যাপ্ত মুকুল এলেও দেখা নেই বৃষ্টির। অনাবৃষ্টিতে গুটি ঝরে পড়ায় বাগান মালিকের কপালে চিন্তার ভাঁজ। এমন পরিস্থিতিতে বাগানে নিয়মিত সেচ দেওয়ার পরামর্শ ফল গবেষকদের। তবে ব্যবসায়ী নেতারা বলছেন, আবহাওয়া অনুকূলে থাকলে এবছর 10,000 কোটি টাকার আমের বাণিজ্য হবে। সাইফুর রহমান রকির রিপোর্ট।
নওগাঁর বিভিন্ন উপজেলায় বাণিজ্যিকভাবে গড়ে তোলা হয়েছে বাড়ি, আম্রপালি, গোপালভোগ, ল্যাংড়া ও ফজলি জাতের আমের বাগান। মাসখানেক আগেও সোনারাঙা মুকুলের মৌমৌ গন্ধে ভরে উঠেছিল বাগানগুলো। বর্তমানে বাগানগুলোতে থোকায় থোকায় ঝোলা গুটি আম মাসখানেকের মধ্যেই পরিপক্ক হবে। একই অবস্থা চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী জেলার আম বাগানগুলোর। তবে খরার কারণে কিছু আমের গুটি ঝরে পড়ায় আশানুরূপ ফলন নিয়ে চিন্তিত তারা। তাপমাত্রা বেশি এবং বৃষ্টি নাই আকাশে, এই জন্য আপনার অনেক মুকুল নষ্ট হয়ে গেছে। বাগানে পোকার আক্রমণ দেখা দিলে কীটনাশক প্রয়োগের পাশাপাশি আম ঝরে পড়া রোধে নিয়মিত সেচ দেওয়ার পরামর্শ ফল গবেষকদের। যেখানে পানি সেচ দেওয়ার সুব্যবস্থা নাই, সেক্ষেত্রে আপনারা বিকেলবেলা গাছে যদি পানি স্প্রে করেন তাহলে কিন্তু এই ফল ঝরা পরিমাণ অনেকটা কমে যাবে। কৃষি বিভাগের তথ্য মতে এবছর নওগাঁয় 4,30,000 মেট্রিক টন, চাঁপাইনবাবগঞ্জে 3,86,000 মেট্রিক টন এবং রাজশাহীতে 2,60,000 মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। বিনিয়োগ সম্মেলনের তৃতীয় দিন শেষে হোটেল ইন্টারকন্টিনেন্টালে ব্রিফিং করছেন বিডা ও বেজার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। সরাসরি যাচ্ছি সেখানে। এন্টারপ্রেনারশিপ এক্সিবিশন ছিল যে ইউএনডিপির এবং গ্রামীণ ফোন টেলিনরের সাপোর্টে করা। সেখানে উনি কিছুক্ষণ সময় কাটিয়েছেন, কিছু উদ্যোক্তাদের কাছ থেকে তারা কি বিজনেস করছে সেগুলো শুনেছেন, সেখানে একটু ছোট্ট করে বক্তৃতা দিয়েছেন। আর তারপরে উনি চলে যাওয়ার পরে আমরা অনেকগুলো আজকে বাইল্যাটারাল মিটিং দেখেছি। তো আমাদের বেশ কিছু উপদেষ্টা আজকে সারাদিন এখানেই ছিলেন। আমাদের কমার্স অ্যাডভাইজার যিনি সেন্ট্রাল ব্যাংকের গভর্নর, এরকম বেশ কিছু সিনিয়র অফিসিয়াল, এনবিআর এর চেয়ারম্যান, এরকম অনেকেই আজকে সারাদিন এখানে ছিলেন। ওনাদের সাথে ইনভেস্টারদের আমরা বেশ কিছু মিটিং সেট আপ করেছিলাম। ইনভেস্টাররা লাস্ট 2 সপ্তাহ ধরে অনেক মিটিং রিকোয়েস্ট করেছিলেন। সেই মিটিং রিকোয়েস্টের উপর প্রেক্ষিতে তাদেরকে ডিফারেন্ট স্লট দিয়ে দেওয়া হয়েছিল। বিভিন্ন মিনিস্ট্রির লোকজনও ছিলেন, মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট থেকে ছিলেন, এনার্জি থেকে ছিলেন, যেগুলো কি মিনিস্ট্রি সেই মিনিস্ট্রিগুলো থেকে ছিলেন। তো সেই মিনিস্ট্রির সাথেও আমরা তাদেরকে মিটিংয়ের অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছিলাম। তো সারাদিন তারা বিভিন্ন মিটিং করেছেন এবং তাদেরকে আমরা যে 360 ভিউটা দেওয়ার চেষ্টা করেছি, সেটাই ছিল আমাদের মূল উদ্দেশ্য এই মিটিংগুলো সেট আপ করার জন্য। আমাদের আজকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের ওখানে আমাদের প্যারালালি বেশ কিছু প্রোগ্রাম চলেছে। সো প্রধান উপদেষ্টা ফেরত যাওয়ার পরে ওনার সাথে আমাদের ইউকের যে ট্রেড টিমটা এসেছিল তাদের সাথে মিটিং ছিল। এরপরে জারার বা ইন্ডিটেক্সের যে সিইও ছিলেন, তো জারার ফুল ম্যানেজমেন্ট টিম, ইনফ্যাক্ট ইন্ডিটেক্সের ফুল ম্যানেজমেন্ট টিম এখন বাংলাদেশে, তো ওনারা গিয়েছিলেন দেখা করতে। আর তারপরে লাফার্জ হোলসিমের যে এশিয়ার হেড এসেছেন, উনি গিয়েছিলেন দেখা করতে। এবং একটু পরে আপনারা দেখেছেন যে আমরা মাত্র একটা ডিপি ওয়ার্ল্ডের সাথে একটা প্রোগ্রাম শেষ করলাম। ডিপি ওয়ার্ল্ডের যে চেয়ারম্যান, উনি আসলে খুবই ভিআইপি, ইনফ্যাক্ট ইউএইতে উনি একজন বড় ভিআইপি, ভেরি ক্লোজ টু দ্য রয়্যাল ফ্যামিলি। উনি এসেছেন আমাদের এই প্রোগ্রাম অ্যাটেন্ড করতে, ইনভেস্টমেন্ট সামিট অ্যাটেন্ড করতে। উনি একটা ছোট্ট প্রোগ্রাম করলেন, অবশ্য আমাদের পুরাই ফুল ছিল। এগেন আমরা সবাইকে জায়গা দিতে পারিনি, 200-300 পরে আমাদের একসময় দরজা বন্ধ করে দিতে হয়েছে। সো ডিপি ওয়ার্ল্ডের সাথে আমাদের একটা লং টার্ম প্ল্যান আছে। আপনারা অনেকেই হয়তো শুনেছেন যে আমরা চিন্তা ভাবনা করছি যে আমরা ফ্রি ট্রেড জোনের দিকে চলে যাব। জেবেল আলী পোর্ট বলে একটা পোর্ট আছে ইউএইতে, যেটা ইউএইর ইকোনমির প্রায় 25% কন্ট্রিবিউট করে। সো সেই পোর্টটার মতো করে আমরা এরকম আমাদের মাথারবাড়ি ডিপসি পোর্টের কাছাকাছি কোনো একটা জায়গায় একটা ফ্রি ট্রেড জোনের কথা চিন্তা করছি। তো সেখান থেকে তাদের টেকনিক্যাল এক্সপার্টিস নিয়ে, তাদের থেকে বিভিন্ন ধরনের সাপোর্ট নিয়ে এটা আমরা করার চেষ্টা করছি। এবং এটাই ডিপি ওয়ার্ল্ডের চেয়ারম্যানের আজকের ভিজিটের মূল উদ্দেশ্য ছিল। উনি এখান থেকে প্রধান উপদেষ্টার সাথে দেখা করতে যাবেন এবং তারপরে ওনারা এই বিষয়টা নিয়ে আরও ফার্দার আলাপ আলোচনা করবেন। আমাদের বাংলাদেশ থেকে হয়তো একটা টিম ভেরি সুন ইউএই যাবে বোঝার জন্য যে আসলে ফ্রি ট্রেড জোনের পলিসিগুলো কীভাবে অপারেট করে, অপারেশনাল জিনিসটা কীভাবে কাজ করে এবং এখান থেকে ইকোনমিক বেনিফিটটা আমরা কীভাবে পেতে পারি। তার আগের মিটিংগুলো নিয়ে যদি একটু কথা বলি, আজকে ইন্ডিটেক্সের যে সিইও ছিলেন উনি বলেছেন, ওনার আমি যদি সামারাইজ করি, উনি বলেছেন যে উনি জীবনে প্রথমবারের মতো বাংলাদেশে এসেছেন এবং ওনাদের অনেকগুলো বেশ বড় বড় ব্র্যান্ড আছে। সবাই জারার কথা বলে, বাট এর সাথে মাসিমো দুটি, বাস্কা, এরকম বেশ বড় বড় কিছু ব্র্যান্ডের ওনারা ব্র্যান্ড ওনার। তো ওনার ভিউ হচ্ছে যে বাংলাদেশে না আসলে আসলে ওনার বাংলাদেশ সম্বন্ধে এই আইডিয়াটা কখনোই তৈরি হতো না। বিনিয়োগ সম্মেলনের তৃতীয় দিন শেষে হোটেল ইন্টারকন্টিনেন্টালে কথা বলছিলেন বিডা ও বেজা নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। এতক্ষণ আমরা সরাসরি সেখানে ছিলাম। বৈশাখী উৎসব ঘিরে প্রস্তুতি নিতে শুরু করেছে ত্রিপুরা, চাকমা ও মারমা সম্প্রদায়ের মানুষ। দুপুরে রাঙামাটিতে আয়োজন করা হয় সাংস্কৃতিক উৎসবের। বাদ্যের তালে তালে নিজ সম্প্রদায়ের সুসজ্জিত পোশাকে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ নৃত্য প্রদর্শন করে। অংশ নেন পাহাড়িদের পাশাপাশি বাঙালিরাও। খাগড়াছড়িতেও বৈশাখীর প্রস্তুতিতে বর্ণিল আয়োজন করা হয়। এই ছিল বাংলার সময়, সঙ্গেই থাকুন সময়ের।